নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নভার্স একাডেমি। আজকে তোমাদের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস করাতে চলেছি আমি। এর আগে তোমাদের ক্লাস 1 কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস। এই ক্লাসটি তোমাদের সামনে আসন্ন এসএসসি এবং আরআরবির যে এক্সামগুলো সেটাতে খুব হেল্পফুল হতে চলেছে। এই পার্সেন্টেজ ক্লাসে যেরকম আমি আগে বলেছি, তোমাদেরকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা হবে অ্যান্ড দেন তার সাথে সাথে সেই কনসেপ্ট এবং সেই টপিকগুলোর উপরে আমরা কিন্তু বিভিন্ন কোশ্চেন করতে চলেছি, যেই কোশ্চেনগুলো এসএসসি বা আরআরবির এক্সামগুলোতে এসে থাকে, সেই টাইপের এক্সাম কোশ্চেনগুলো। ঠিক আছে? এই ক্লাস ওয়ানে, এর আগে যে ক্লাস ওয়ান হয়েছে সেই ক্লাস ওয়ানে আমরা পার্সেন্টেজের কি কি শিখেছি, বেসিক কনসেপ্ট দেখেছি, পার্সেন্টেজ জিনিসটা কি, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কিভাবে কনভার্ট করতে হয়, ফ্র্যাকশন কিভাবে কনভার্ট করতে হয়, আর একটা পার্সেন্টেজ ধরে নাও 10%, কোনো মূল্যকে যদি 10% বাড়ানো হয় সেটার মানে সেই মূল্যকে 11/10 দিয়ে গুণ করার সমান। অর্থাৎ কোনো মূল্যকে যদি 10% বাড়ানো হয় তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে? 11/10। তাহলে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর শিখেছি। ঠিক আছে? আর কি শিখেছি? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয়, এই ধরনের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো দেখেছি। আমরা ডেভিয়েশন শিখেছি, অর্থাৎ একজনের যদি ইনকাম আমি ধরি, আয় যদি ধরি আয়, আর ব্যয় যদি ধরি ই, আর সঞ্চয়কে এস, আর ধরে নিচ্ছি তার ব্যয় 10% বেড়েছে আর তার সঞ্চয় 5% বেড়েছে, তাহলে তার ইনকাম, আয় কত বেড়েছে সেটাকে একটা পদ্ধতি দিয়ে বের করা, সেটাকে আমরা ডেভিয়েশন বলে থাকি। এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি। আজকের ক্লাসে আমরা কি কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ ব্যয় এবং ভোগ, ট্যাক্স এর অঙ্কগুলো। ঠিক আছে? ট্যাক্সের অঙ্ক, করের অঙ্ক এবং সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ, সাকসেসিভ বৃদ্ধি বা ঘাটতি, এটার অঙ্কগুলো। ঠিক আছে? তাহলে আজকে দেরি না করে আর আমাদের ক্লাস স্টার্ট করে দিই আমরা। আচ্ছা, পার্সেন্টেজটা করার আগে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 3 যেটা আছে, আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড প্র্যাকটিস সেট প্লেলিস্ট যেটা আছে, সেটার মধ্যে তোমাদের সবচেয়ে লেটেস্ট প্র্যাকটিস সেট যেটা দেওয়া আছে, প্র্যাকটিস সেট 3, সেটার কোশ্চেন নাম্বার 1 এ তোমাদের একটু প্রবলেম ছিল, সেটা আমরা প্রথমে ক্লিয়ার করে নিই একটু। আমাকে এই যে সংখ্যাটা দিয়েছে 5306 P2, এটা বলেছে যে 3 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে। আমাকে P এর সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মানের পার্থক্য বের করতে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, এই যে এখানে 5, 3, 0, 6, P আর 2, এগুলোর কিন্তু আসলে প্রকৃত মানের কথা এখানে বলা হয়েছে, স্থানীয় মানের কথা না। এই 6 এর স্থানীয় মান যেরকম শতকের ঘর, এটা যেরকম এককের ঘর, P হচ্ছে সেরকম দশকের ঘর, কিন্তু এখানে স্থানীয় মানের কথা বলা হয়নি। এখানে প্রকৃত মানের কথা বলা হয়েছে। যেরকম P এর 5 এর প্রকৃত মান এখানে কিন্তু 5। ঠিক আছে? কিন্তু যদি আমি 5 এর স্থানীয় মানের কথা বলি তাহলে কিন্তু এটা লাখের ঘর। ঠিক? কিন্তু এখানে স্থানীয় মান বলেনি। এখানে আমার যেহেতু প্রকৃত মান বলেছে তাই 5 এর মান 5। P এর মান P। ঠিক আছে? এবার P এর মান কি কি হতে পারে? P এর মান কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্তই যাবে। ঠিক আছে? 10 আমরা নিতে পারবো না। কারণ 10 যখনই আসবে সেটা কিন্তু দুটো অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। P এর মান কিন্তু 10 হবে না। তাহলে এটার 6 অঙ্কের সংখ্যা থাকছে না, এটা বেড়ে যাবে, 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে P এর মান 0 থেকে 9 এর মধ্যে যেকোনো একটা হবে। P এর মান যখন 2 বসাচ্ছি তখন দেখছি সংখ্যাটা হয়ে যাচ্ছে 5, 3, 0, 6, 2, 2। P এর মান যখন 5 বসাচ্ছি তখন দেখছি 5, 3, 0, 6, 5, 2। আর যখন 8 বসাচ্ছি তখন হয়ে যাচ্ছে 5, 2, 3, 0, 6, 8, 2। এই 3টে কেসেই কিন্তু 3 দিয়ে সম্পূর্ণভাবে এই সংখ্যাগুলো ভাগ যাবে।
তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি পাচ্ছি? পি এর মান সবচেয়ে ছোট হচ্ছে 2 আর পি এর সবচেয়ে বড় মান হচ্ছে 8। আমাকে এই দুটির পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ 8 - 2 6। ঠিক আছে? এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পি এর মান 62 বা অন্য কোনো মান কেন হবে না? কারণ এখানে পি একটি সিঙ্গুলার ডিজিটের কথা বলা হয়েছে। মানে এই পুরো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের মধ্যে পিও তেমনি একটা অঙ্ক। তাহলে 0 থেকে 9 এর মধ্যে পি এর মান হতে পারে। ঠিক আছে? আশা করি তোমাদের এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আবার কমেন্ট সেকশনে জানাবে। আমি পরের ভিডিওটায় সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আজকের ক্লাস শুরু করার আগে আমরা একটু আগের ক্লাসের যে কনসেপ্টগুলো শিখেছি তার উপরে আমরা কিছু অঙ্ক করে নিই, তাতে আমাদের কনসেপ্টটা একবার রিভাইজ হয়ে যাবে। প্রথম প্রশ্নটা কি বলেছে? একটি সংখ্যার 58 1/3 সংখ্যা থেকে বিয়োগ করলে, আচ্ছা একটি সংখ্যার 58 1/3 সংখ্যা থেকে বিয়োগ করলে, এখানে একটা কমা হবে, সংখ্যা থেকে বিয়োগ করলে অবশিষ্ট থাকে 640। সংখ্যাটির 131 1/4 কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? এটার মানে কি, যে একটি সংখ্যা যদি x হয়, তার 58 1/3 মানে এটা, এটাকে x থেকে বাদ দিলে বলেছে 660 বাকি থাকছে। আমাকে বের করতে বলেছে 131 1/4 অফ x, এটার মান কত হবে। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নিই 58 1/3 তার মান কি। আমি যদি এর আগের দিনের টেবিলটা তোমাদেরকে, যেটা আমি লিখে রাখতে বলেছিলাম এই ক্লাস করার টাইমে, তোমাদেরকে বলেছিলাম পাশে রাখতে সবসময়, সেই টেবিলটা কিন্তু দেখলে তোমরা পাবে যে 58 1/3 কিন্তু কোথাও নেই। কিন্তু আমরা 1/3 ভেঙে 25% যোগ 33 1/3 লিখতে পারি। ঠিক, দুটোকে যোগ করলে দেখো 58 1/3 আসবে। 25% মানে 1/4, 33 1/3 মানে 1/3, অর্থাৎ আমার আসছে 7/12। এটা থেকে আমি কি বলতে পারি, আমি যদি x এর মান 12 ধরে নিই, অর্থাৎ আমি যদি নাম্বারটাকে 12 ধরে নিই, তাহলে 58 1/3 অফ x কত আসছে? 7 আসছে। ঠিক, তাহলে 12 থেকে 7কে মাইনাস করলে কত আসছে? 5। কিন্তু প্রকৃতপক্ষে এটার মান কত? 640। আমাকে বলেছে x এর মান, অর্থাৎ 12 মান বের করতে হবে। সেটা হবে 640 ভাগ 5 গুণ 12। 640কে 5 দিয়ে ভাগ দিলে আসবে 128 গুণ 12। ঠিক, এইবার আমাকে বের করতে বলেছে এই 128 গুণ 12, যেটা আমি x এর মান পেয়েছি, সেটার 131 1/4। ঠিক, এইবার 131 1/4 অংশ মানে হচ্ছে 100% যোগ 25% যোগ 6 1/4। এটা আমরা বলতে পারি, আমি 131 1/4% এটাকে ভেঙে দিলাম। 100% মানে 1, 25% 1/4, আর 6 1/4% 1/16। এই তিনটাকে যোগ দিলে নিচে এলসিএম লসাগু 16, এটাতে আসবে 16 যোগ 4 যোগ 1 অর্থাৎ 21। তাহলে 131 1/4% মানে হচ্ছে 21/16%, 21/16। অর্থাৎ আমি 131 1/4%কে 21/16 লিখছি। আর x এর মান আমি কত পেয়েছি? গুণ x এর মান পেয়েছি 128 গুণ 12। 4 দিয়ে কাটলাম, এটা 3, এটা 4, 4 দিয়ে আবার কাটলাম। ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে কিন্তু আমি ইউনিট ডিজিট যদি দেখি, এখানে 1 গুণ 2 গুণ 3 আছে, অর্থাৎ আমার ইউনিট ডিজিটে কিন্তু 6 আসবে। এখানে 6 আসে, এখানে 6 নেই, এখানে 6 আছে, এখানে 6 নেই, অর্থাৎ আমার ডি আর বি অপশন হবে না। তাহলে একমাত্র সি বা এ অপশনের মধ্যে আমার উত্তর হবে। এবার 32 গুণ 21, এটাকে আমি লিখতে পারি 2
4 3 7 আর এটা 6 672। ঠিক এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমার 6 1 লাস্টে 16 আসবে। 16 আমার এখানে অপশন সি তে আছে, তাহলে আমার অপশন সি 2016 উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে যে একজন ইলেকট্রনিক্স বিক্রেতা তার হেডফোনটি 6% কম দামে বিক্রি করলো। কম দামে বিক্রি করার পর হেডফোনটির দাম হলো 1551। তাহলে যদি সে হেডফোনের 5% 5% বেশি দামে বিক্রি করতো, তাহলে তার দাম কত হতো? আচ্ছা, হেডফোনটার দাম যদি 100 টাকা হয়, সে 6% লেসে বিক্রি করেছে, অর্থাৎ 94 টাকায় বিক্রি করেছে। এই 94 টাকার আসল মান হচ্ছে 1551। এবার আমাকে বলেছে যদি এটা 5% এক্সট্রা দামে বিক্রি করতো, অর্থাৎ 5 টাকা, 100-র উপরে 5% মানে 5 টাকা এক্সট্রা দামে বিক্রি করা, অর্থাৎ 105 টাকা হয়ে যাবে। 105 টাকার মান কত? সেটা হবে 1551 ভাগ 94 গুণ 105। ঠিক? আচ্ছা, এটা যাবে 47 দিয়ে 2 বার, এটা যাবে 47 দিয়ে 3 33 বার। ঠিক আছে? আচ্ছা, 105 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আসছে আমার 315। 315 কে 11 দিয়ে গুণ করলে, তাহলে 315 যোগ 3150, অর্থাৎ আমার আসবে 3465। তাকে আমি যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আসছে আমার 1732.50, অর্থাৎ আমার কিন্তু অপশন বি অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলেছে যে একটি বাল্ব তৈরির কারখানায় দেখা গেল মোট উৎপাদিত বাল্বের 11% নষ্ট হয়ে যায়। যদি 4984টি বাল্ব ভালো অবস্থায় মানে ওয়ার্কিং কন্ডিশনে যদি থাকে, তাহলে কতগুলি বাল্ব নষ্ট হয়েছে তা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটার মানে কি 100টা বাল্ব যদি ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে, তার থেকে 11টা নষ্ট হয়ে যায়, তাহলে বাকি 89টা সঠিক রয়েছে। এই 89টার মান কত দিয়েছে? 4984। তাহলে আমাকে 11র মান বের করতে বলেছে। 4984 ভাগ 89 গুণ 11। আচ্ছা, এটা দিয়ে একবারে যদি কাটতে যাই, তাহলে কত আসবে আমার? 56। 56 গুণ 11, অর্থাৎ 616। আমার অপশন ডি অ্যান্সার 616। ঠিক আছে, পরের প্রশ্নে বলেছে যে নিতুর বেতন 2024 থেকে 2026 সালের মধ্যে 60% বৃদ্ধি পায়। 2024 সালের বেতন 2026 সালের বেতনের তুলনায় কত শতাংশ কম? ঠিক আছে, এখানে প্রশ্নটা বুঝতে হবে। 2024 সাল থেকে 2026 সালে নিতুর বেতন বেড়েছে, তাহলে 2026 সাল থেকে 2024 সালে বেতন কত পার্সেন্টেজ কম, এটাই বের করতে বলেছে। যদি ধরে নিই 2026 সালের বেতন যদি 100 টাকা থাকতো, 24 সালের বেতন যদি 100 টাকা থাকতো, তাহলে 2026 সালে কত হয়ে যাচ্ছে? 160। এই দুটোর যদি অনুপাত বের করি, তাহলে আসবে 5/8। ঠিক আছে, কত বেড়েছে? 3। অর্থাৎ 2024 সালে যদি তার বেতন হতো 5 টাকা, তাহলে 2026 সালে তার বেতন গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 8 টাকা। কত টাকা বেড়েছে? 3 টাকা। তাহলে কত শতাংশ বেড়েছে? 3 টাকা বেড়েছে। কত শতাংশ? তার মানে 2026 সালের থেকে 2024 সালের বেতন কত শতাংশ কম? 3 টাকা কম। ঠিক, তাহলে 8 টাকার উপরে 3 টাকা কম, অর্থাৎ এটা 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, এটা হয়ে যাবে 37.5%। ঠিক আছে, তাহলে
26 সালের যে বেতন সেটা 2024 সালের বেতন থেকে 37.5% কম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলেছে যে একজন মহিলা তার মাসিক আয় 2/3 অংশ খরচ করেন যদি তার আয় 18% বৃদ্ধি পায় এবং খরচ 24% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? আমি যদি ধরে নিই, আচ্ছা তার আগে আমরা একবার মনে করে নিই যে আমরা ফর্মুলাটা কি লিখেছিলাম, যে আয় সমান সমান ব্যয় যোগ সঞ্চয়। ঠিক এটাই ছিল তো। আচ্ছা, এখানে আমাকে কি বলে দিয়েছে, যে ধরে নিচ্ছি আমি আমার আয় হয়েছে 300 টাকা, তাহলে প্রশ্ন হিসাবে আমার ব্যয় কত হচ্ছে? 300 টাকার 2/3 অর্থাৎ 200 টাকা আমার ব্যয়। তাহলে সঞ্চয় কত হচ্ছে? 300 থেকে 200 বাদ দিলে আমার 100 টাকা সঞ্চয় হচ্ছে। এবার প্রশ্নে বলেছে যে আয় কত বেড়েছে? 18% বেড়ে গেছে। ঠিক, তাহলে 300-র 18% বেড়ে যাওয়া মানে 100 টাকার উপরে যদি 118 হয়ে যায়, তার মানে যদি 100 টাকা থাকতো সেটা বেড়ে গিয়ে হচ্ছে 118, তাহলে 300 টাকা কত বেড়ে গিয়ে কত হচ্ছে সেটা বের করতে বলেছে। তাহলে আমার দাঁড়াচ্ছে এখানে 354। ঠিক, আচ্ছা পরে বলেছে যে তার তার ব্যয় সেটা 24% বেড়ে যাচ্ছে, 24% বেড়ে যাচ্ছে। সেটাও তাহলে 200 গুণ 24% বেড়ে যাওয়া মানে হচ্ছে 124/100, তার মানে 100 টাকার উপরে 24 টাকা বেড়ে যাওয়া, 124 টাকা হয়ে যাওয়া। ঠিক, তাহলে 200 টাকা বেড়ে গিয়ে কত হচ্ছে? 248। তাহলে এবার এটা হচ্ছে আমার নতুন আয়, এটা আমার নতুন ব্যয়। তাহলে তার এখন নতুন যে সঞ্চয়টা সেটা কত? তাহলে এটা থেকে এটাকে বাদ দিলে আমি পেয়ে যাব, আমি পাচ্ছি 106। তার আগে সঞ্চয় ছিল 100 টাকা, এখন 106 টাকা হয়ে গেছে, অর্থাৎ 6 টাকা বেড়েছে। তাহলে কত পার্সেন্টেজ বেড়েছে? 6 টাকা বেড়েছে। কত টাকার উপরে? 100 টাকার উপরে 6 টাকা বেড়েছে, তাহলে 6% বেড়েছে আমার সঞ্চয়। অপশন বি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই 5টা কোশ্চেন ছিল আমার এর আগের ক্লাসের যে কনসেপ্ট পড়েছিলাম তার উপরে ভিত্তি করে। ঠিক আছে, এরপরে আমরা আজকের নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে কনজাম্পশন এবং এক্সপেন্ডিচার, ভোগ ও ব্যয়, সেটা পড়ব। এই ফর্মুলাটা তোমরা একটু মন দিয়ে দেখে নাও, সেটা হচ্ছে ব্যয় সমান সমান ভোগ গুণ মূল্য। অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যেরকম কি ধরে নাও এখন চালের দাম যদি 80 টাকা পার কেজি হয়, ঠিক আছে, আর তোমার ধরে নাও ফ্যামিলিতে 10 কেজি চাল দরকার হচ্ছে, তাহলে তোমার মাসে ফ্যামিলিতে চালের পিছনে কত টাকা খরচা হচ্ছে? 800 টাকা। ঠিক, দেখো এখানে 800 কি? 800 হচ্ছে ব্যয়, 80 টাকা পার কেজি এটা কি? এটা হচ্ছে চালের মূল্য, এবং 10 কেজি এটা কি? এটা হচ্ছে ভোগ। ঠিক আছে, আমি তাহলে এটাকে যদি তুমি ছোট করে লিখতে চাও তাহলে তুমি ব্যয়কে ই দিয়ে দেখাতে পারো। ই সমান সমান ভোগ অর্থাৎ কনজাম্পশন গুণ মূল্য অর্থাৎ প্রাইস। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, যদি এখানে ব্যয় ধরে নাও ব্যয়, তবে কত টাকা তুমি চালের জন্য ব্যয় করছো, দুটো মাসের কথা বলছি, ধরে নাও এপ্রিল এবং মে। ঠিক আছে, এপ্রিলে তুমি ধরে নাও 800 টাকা চালের জন্য ব্যয় করছো, মেতেও 800 টাকা চালের জন্য ব্যয় করছো, কিন্তু এপ্রিলে 80 টাকা কেজি চালের দাম, পরের বার 100 টাকা কেজি চালের দাম হয়ে গেল, বেড়ে গেল চালের দাম। ঠিক, তাহলে দেখো তোমার কিন্তু মেতে যেহেতু তুমি 800 টাকায় খরচা করছো, তাহলে তুমি কিন্তু কতখানি
চাল পাচ্ছ, এখন কিন্তু আর 10 কেজি পাবে না। এখন কত পাবে? এখন কিন্তু 10 থেকে কমে যাবে, অর্থাৎ 8 কেজি পাবে। ঠিক? তাহলে যদি আমি এপ্রিল আর মে এই 2 মাসের মূল্যের অনুপাত বের করি। প্রথমবার মূল্য কত ছিল? 80, পরের বার মূল্য কত হয়ে গেল? 100, অর্থাৎ এই দুজনের যদি অনুপাত বের করতে হয় আমি পাচ্ছি 4:5। এবার দেখো কতখানি চাল এরা কিনতে পেরেছে সেটার যদি আমি অনুপাত বের করি, এপ্রিলে ছিল 10, পরের বার হয়ে গেল 8, এই দুটোর অনুপাত বের করতে গেলে আমার আসবে 5:4। তাহলে দেখো আমার যদি ব্যয়, চালের পিছনে যদি ব্যয়, আমি দুটো ক্ষেত্রে দেখো সমান ছিল, তাহলে চালের জন্য যতখানি টাকা ব্যয় হচ্ছে সেটা যদি আমি সমান রেখে দিই, তাহলে কিন্তু মূল্য এবং কতখানি চাল তারা কিনছে সেটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। তার মানে উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি এটা বলতে পারি, যদি ই কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ব্যয় যদি কনস্ট্যান্ট থাকে, না বাড়ে না কমে, তাহলে প্রাইস আর কনজাম্পশন এরা ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক এদের সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ P1/P2 সমান সমান হয়ে যাবে C1/C2। তার মানে নতুন যে মূল্য ভাগ পুরনো মূল্য, সেটা সমান সমান হয়ে যাবে পুরনো যে যতখানি কেজির চাল তারা কিনতো ভাগ নতুন কতখানি চাল তারা কিনছে সেটার অনুপাত। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটার উপরে ভিত্তি করে এখন আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, এই প্রশ্নে কি বলেছে যে লবণের দামে 15% হ্রাস হওয়ার ফলে একজন ব্যক্তি 272 টাকায় আগের থেকে 2 কেজি বেশি লবণ কিনতে পারে। লবণের কমে যাওয়ার পর প্রতি কেজি দাম কত সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, এইখানে দেখো আমি যদি ধরে নিই P1 মানে হচ্ছে লবণের পুরনো দাম আর P2 হচ্ছে লবণের নতুন দাম। আমাকে বলেছে 15% কমে গেছে, অর্থাৎ লবণের যদি পুরনো দাম যদি 100 হতো, তাহলে নতুন দাম কত হয়েছে? নতুন 15% কমে গেছে, অর্থাৎ 15 টাকা কমে গেছে, 85 টাকা হয়েছে। ঠিক আছে, 100-র উপরে 15 টাকা কিন্তু। তাহলে এবার এই দুটোকে যদি আমি কাটাকাটি করি তাহলে পাচ্ছি 20/17। এবার এর আগের স্লাইডটাতে দেখো, যদি P2/P1 সমান সমান C1/C2, তাহলে P1/P2 এটাকে আমি লিখতে পারি C2/C1, অর্থাৎ আমার নতুন পুরনো এবং নতুন যে মূল্য সেটার যদি অনুপাত 20:17 হয়, তাহলে পুরনো এবং নতুন কনজাম্পশনের যে অনুপাত সেটা উল্টে যাবে। দেখো C1 সমান সমান 17, C2 সমান সমান 20, অর্থাৎ আগে তারা, আমি ধরে নিতে পারি 17 ইউনিট লবণ তারা কিনতো, এখন 20 ইউনিট লবণ তারা কিনছে। কত বেড়েছে? 3 ইউনিট বেড়েছে। এই 3 ইউনিটের সমান সমান বলেছে 2 কেজি। তাহলে 1 ইউনিটের সমান সমান 2/3 কেজি। ঠিক, তাহলে 20 ইউনিটের সমান সমান কত? 20 ইউনিটের সমান সমান 40/3 কেজি। ঠিক আছে, অর্থাৎ লবণের মূল্য কমে যাওয়ার ফলে ওরা কতখানি লবণ কিনতে পারছে? 40/3 কেজি। এবার দেখো এর আগের যে ইয়েটাতে যে ফর্মুলাটা লিখেছিলাম, কি লিখেছিলাম? E সমান সমান C ইন্টু P। ফর্মুলাটা ছিল E সমান সমান C ইন্টু P। এখানে E কি? ব্যয়। আমার কত টাকা ব্যয় করছে? 272 টাকা। C কি? কনজাম্পশন। আচ্ছা, কত কেজি ওরা লবণ নিচ্ছে এখন নতুন বেড়ে যাওয়ার, এখানে কিন্তু লবণ কমে যাওয়ার পরে, লবণের মূল্য কমে যাওয়ার পরে, এবার লবণের মূল্য কমে যাওয়ার পরেও তারা কতখানি লবণ কিনছে সেটা কি এখানে বলা আছে? বলা হয়নি, তো আমি সেটাকে সি ধরছি।
আচ্ছা, লবণের কমে যাওয়ার দামের পরে তার যে মূল্য, কত মূল্য দিয়েছে? আচ্ছা, মূল্যটাই বের করতে বলেছে, আমাকে ওজনটা দিয়ে দিয়েছে। এখানে একটু ভুল হয়েছে। এখানে আমাকে কতখানি লবণ তারা কিনতে পারছে সেটা আমি বের করলাম এখনই। 40/3 কেজি। আর লবণের কমে যাওয়ার পরে পার কেজি মূল্য কত সেটাই বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি পি সমান সমান, এটা এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 272 গুণ 3 ভাগ 40, 4 দিয়ে কাটলে 10, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 68, অর্থাৎ 20.4 এটার উত্তর। ঠিক আছে, অপশন এ এটার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে বলেছে পেট্রোলের দাম 28% বৃদ্ধি পায়, খরচ যেন আগের মতোই থাকে, সেই জন্য একজন ব্যক্তিকে তার পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। এটাও একইভাবে পেট্রোলের মূল্য আগে যদি 100 থাকতো, এখন কি হয়েছে 28% বৃদ্ধি পায়, অর্থাৎ 128 হয়ে গেছে। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 32। ঠিক আছে, তাহলে এই যে এই মূল্যটা, এটার সমান সমান কি হচ্ছে, পেট্রোলের ব্যবহারের মূল্যটা এটার উল্টো হয়ে যাবে। অর্থাৎ আগে যদি পেট্রোল 32 ইউনিট ইউজ করতো, এখন কিন্তু পেট্রোল কম ইউজ করতে পারবে, কারণ দাম বেড়ে গিয়েছে। ঠিক আছে, কত কম ইউজ করতে পারবে? 7 ইউনিট কম ইউজ করতে পারবে। ঠিক, 7 ইউনিট কম ইউজ করতে পারবে। তাহলে এই যে 7 ইউনিট কম ইউজ করতে পারছে, আগে কত ইউজ করতো? 32 ইউনিট ইউজ করতো। তাহলে কত পার্সেন্টেজ কম ইউজ হচ্ছে? 7/32 গুণ 100, অর্থাৎ 4 দিয়ে কাটাকাটি করলে এটা 8, 4 দিয়ে কাটলে এটা 25, এটা হয়ে যাচ্ছে 175 ভাগ 8, তাহলে 2 21.88, অর্থাৎ অপশন বি আমার অ্যান্সার। 21.88% কম পেট্রোল সেই মানুষটি কনজিউম করতে পারছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এর পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে, ঠিক আছে, এটা তো ধরে নাও রেকর্ডেড ব্যাচ, তো তোমরা কিন্তু এই ব্যাচটাকে তোমরা পজ করে বারবার একটা অঙ্ক ট্রাই করে বোঝার চেষ্টা করতে পারো, অথবা তোমরা স্লো করে দিতে পারো, স্পিড স্লো করেও তোমরা কিন্তু বুঝতে পারো, যদি আমার স্পিড খুব বেশি মনে হয় তো। আর যদি তাছাড়াও তোমাদের ডাউট হয়, তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে তোমাদের ডাউট জানাবে, আর আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে সেটা সলভ করার। আর যদি অসুবিধা মনে হয় যে না ওটা কমেন্ট সেকশনে সলভ করা যাচ্ছে না, বা ওটার উপরে আর একটু ভালো করে ভিডিওতে বলা উচিত, তাহলে সেটার জন্য আমি পরের ভিডিওতেও জানিয়ে দিতে পারি, বা ওটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আর নিশ্চয়ই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমাদের ডাউটকে নিয়ে বা প্রবলেমগুলোকে নিয়ে ডিসকাস করা হবে, এবং সেখানে কুইজ, ডেইলি কুইজ দেওয়া হয়। জিকে জিএস এর, স্পেশালি জিকে জিএস আর ইংলিশের তো কুইজ রেগুলার বেসিসে হয়। আর তাছাড়াও তোমাদের কিন্তু এই যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো, এই যে পিডিএফ, এই কোশ্চেন পেপার, যেই কোশ্চেনগুলো করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা যে কোনো নতুন পরীক্ষার নোটিফিকেশন, সেটা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবে। আর তোমরা হয়তো জানোই যে সাগনিক স্যার তোমাদের জন্য এসএসসির জন্য একটা আলাদা টেলিগ্রাম চ্যানেল খুলেছে। সেটা জাস্ট এসএসসির জন্য, এসএসসির যত নোটিফিকেশন আছে বা এসএসসি রিলেটেড যতগুলো স্টাডি মেটেরিয়ালস আমরা বের করব, সেগুলো তোমরা ওই এসএসসির জন্য যে ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল, সেটাতে পেয়ে যাবে। সেটাও তোমাদের কিন্তু এই লার্নোভার্স একাডেমি চ্যানেলটাতেই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা এই চ্যানেলে জয়েন হয়ে ওই চ্যানেলটাতে যেতে পারো। ঠিক আছে, আর তাছাড়া তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করে তোমাদের ডাউট ক্লিয়ার করাতে পারো। আচ্ছা, তাহলে আমরা
পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে, টমাটোর দাম যদি 300% বৃদ্ধি পায়, একজন মহিলা তার টমাটোর ব্যবহারের পরিমাণ 70% কমিয়ে দেন, তাহলে টমাটোর উপর তার মোট খরচ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পায় সেটা বের করতে বলা হয়েছে। তাহলে টমাটোর প্রথম, তার মানে আগে টমাটোর দাম কত, আমি যদি 100 টাকা ধরে নিই, নতুন 300% বেড়ে যাওয়া মানে 400 টাকা হয়ে যাওয়া, ঠিক? তাহলে টমাটোর পুরনো এবং নতুন যে অনুপাত রয়েছে মূল্যের, সেটা হবে 1:4। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস মন দিয়ে দেখো, এখানে কিন্তু বলেনি যে তার যে খরচ, টমেটো কেনার জন্য যে খরচ সেটা সমান আছে, সেটা কিন্তু বলেছে বাড়তে বা কমতে পারে। আমাকে সেটাই বের করতে হবে যে বাড়লে কত বেড়েছে, কমলে কত কমেছে। এখানে কিন্তু খরচ একই বলেনি, তার জন্য কিন্তু P1/P2 C1/C2 উল্টো হবে না, ঠিক আছে? এটা একই অনুপাতে কিন্তু বাড়া কমা করবে না। এখানে আমাকে বলেও দিয়েছে যে কনজাম্পশনের যে অনুপাতটা সেটা কি হবে, 70% কমে গেছে। অর্থাৎ আগে যদি 100 ইউনিট সে কিনতো, এখন সে 70% কমে যাওয়া মানে 30 ইউনিট কিনছে, ঠিক আছে? তাহলে কাটলে এটার অনুপাত হচ্ছে 10:10/3। আচ্ছা, এইখানে এবার দেখো, ধরে নাও আগে খরচ যদি E1 হতো, সেটা সমান সমান P1 মূল্য গুণ C1 কনজাম্পশন। আর নতুন যে খরচ সেটা যদি E2 হয়, তাহলে সেটা সমান সমান P2 গুণ C2। আমি যদি পুরোটাকে ভাগ দিলে আমি বলতে পারি E1/E2 সমান সমান P1/P2 গুণ C1/C2, ঠিক? এইবার তাহলে P1/P2 এটার আমি অনুপাত 1/4 পেয়েছি, C1/C2 এটার অনুপাত আমি 10/3। এবার এই দুটোকে যদি কাটি, এখানে 5, এখানে 2, অর্থাৎ 5/6। তার মানে আমি বলতে পারি E1 যদি 5 ইউনিট হয়, E2 তাহলে কত ইউনিট, 6 ইউনিট। তাহলে আমার খরচ বেড়েছে কত ইউনিট, 1 ইউনিট খরচ বেড়েছে। তাতে কত পার্সেন্টেজ বেড়েছে, 1 ইউনিট খরচ বেড়েছে 5 ইউনিট খরচের উপরে, কারণ আগে 5 ইউনিট ছিল। তাহলে কত পার্সেন্টেজ বেড়েছে, দুটোকে কাটলে আমার আসছে 20% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ ইনক্রিজ হয়েছে 20% ইনক্রিজ হয়েছে। অপশন এ আমার অ্যান্সার। তাহলে আমার যে খরচা টমেটোর জন্য সেটা 20% ইনক্রিজ হয়েছে। পরের প্রশ্নে কি বলেছে, যে চালের দাম যদি 25% কমে যায়, ফলে একই পরিমাণ টাকায় একজন ব্যক্তি 30 কেজি বেশি চাল কিনতে পারে, যদি চালের জন্য তার মোট খরচ 5,400 টাকা, তবে চালের প্রাথমিক দাম কত ছিল তা নির্ণয় করো। অর্থাৎ চালের দাম প্রথমে যা ছিল তার থেকে কত কমে গেছে, 25% কমে গেছে, ঠিক? এইবার বলেছে যে এই যে 25% কমে গেছে, তাহলে সে একই মূল্যে বেশি চাল কিনতে পারবে। কত বেশি চাল কিনছে সে, 30 কেজি বেশি চাল কিনছে। আচ্ছা, চালের জন্য তার খরচ কত হচ্ছে, 5,400 টাকা খরচা করছে। তাহলে চালের যে প্রাথমিক দাম, তার মানে আগে যে দামটা ছিল সেটা বের করতে বলা হয়েছে। এখানে কি বলেছে যে চালের আগের মূল্য যদি 100 টাকা পার কেজি হতো, এখন সেটা 25% কমে গেছে, অর্থাৎ সেটা হয়ে গেছে 75 টাকা। মানে অনুপাত বের করতে গেলে 4/3। এইখানে দেখো, এখানে কিন্তু আবার বলেছে যে এক্সপেন্স কিন্তু এখানে 5,400 টাকা, মানে এখানে কিন্তু খরচা সেম রেখেছে, 5,400 টাকা আগেও ছিল, পরেও 5,400 টাকাই আছে। অর্থাৎ C2/C1 সমান সমান 4/3 হয়ে যাবে, ঠিক? এর আগের যে আমি ফর্মুলাটা দেখেছিলাম, সেখানে P2/P1 যদি সমান সমান C1/C2 হয়, তাহলে P1/P2 সমান সমান C2/C1। অর্থাৎ
আগের প্রাইস এবং নতুন প্রাইসের অনুপাত যদি 4:3 হয়, তাহলে পুরনো কনজাম্পশন আর নতুন কনজাম্পশনের যে অনুপাত সেটা তার উল্টো হয়ে যাবে। ঠিক? তাহলে কত ইউনিট বাড়ছে? 1 ইউনিট তারা বেশি চাল কিনতে পারছে। ঠিক আছে? এখানে বলে দিয়েছে এটার যে টোটাল এক্সপেন্সটা সেটা আমাকে 5,400 বলে দিয়েছে। ঠিক আছে? আর বলেছে এটার জন্য সে 30 কেজি এক্সট্রা চাল কিনতে পারছে। তাহলে 1 ইউনিটের সমান সমান 30 কেজি যদি হয়, তাহলে এইখানে দেখো তোমরা কিন্তু এইটা নতুন কতখানি চাল কিনছে এই ইউনিটটা বের করবে না, তোমরা এইটা বের করবে। কেন? আমাকে প্রাথমিক চালের দাম বলেছে, তাহলে আমাকে এটা বের করতে হবে। আগে কি চাল খেত সেটা আমাকে বের করতে হবে, কতখানি চাল খেত সেটা বের করতে হবে। তাহলে 1 ইউনিটের সমান সমান যদি 30 কেজি হয়, তাহলে 3 ইউনিটের সমান সমান হবে 30 গুণ 3, অর্থাৎ 90 কেজি। ঠিক? তাহলে তারা আগে খেত 90 কেজি। এইবার দেখো একটা জিনিস, খরচ সমান সমান কি বলেছিলাম? কতখানি চাল খেত গুণ চালের মূল্য। এবার এখানে খরচ কত বলে দিয়েছে? 5,400। তারা কতখানি চাল খেত? 90 কেজি। চালের দাম কত ছিল সেটাই বের করতে হবে। তাহলে P সমান সমান 5,400 ভাগ 90, অর্থাৎ তারা যে চালটা খেত তার দাম ছিল 60 টাকা পার কেজি। এই মূল্যের চাল তারা আগে খেত। ঠিক আছে? এটা কিন্তু এখন না, এটা দাম কমে যাওয়ার আগে 60 টাকা পার কেজি মূল্য ছিল। ঠিক আছে? আর যদি আমাকে বের করতে বলতো যে এখন চালের মূল্য কত, তাহলে আমি করতাম কি, যে 1 ইউনিটের যদি মান হচ্ছে 30 কেজি হয়, তাহলে 4 ইউনিটের মান কত? 120 কেজি। ঠিক? তাহলে 5,400 ভাগ 120, এটা যাই হোক আমার ইয়েতে কি বলি, দশমিকে উত্তর আসবে। আমি এটাকে এইভাবেই রেখে দিতে পারি। এটা 2, 6 দিয়ে কাটলে এটা 90, দশমিক না, এটা 45। তাহলে আমার নতুন মূল্যের দাম হচ্ছে, চালের যে নতুন মূল্য সেটা হচ্ছে 45 টাকা পার কেজি গিয়ে দাঁড়াতো। ঠিক আছে? কিন্তু আমাকে পুরনো মূল্যটা জিজ্ঞাসা করেছে, অর্থাৎ উত্তর হবে 60 টাকা পার কেজি। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে কি বলেছে, যে পরিবার একটি পরিবারের, আচ্ছা পরের প্রশ্নে কি বলেছে, যে একটি পরিবারের চিনি ব্যবহারের পরিমাণ প্রতি মাসে 20 কেজি। যদি চিনির দাম 35% বৃদ্ধি পায়, তাহলে পরিবারটি চিনি ব্যবহারের পরিমাণ কিছুটা কমিয়ে দেয়। তবুও দেখা যায় যে পরিবারের মোট খরচ 8% বৃদ্ধি পায়। তাহলে চিনির ব্যবহার পরিমাণ কত হ্রাস পেয়েছে তা নির্ণয় করো। এখানে আমাকে বলে দিয়েছে যে চিনির যে দামটা, প্রাইসটা, সেটা 35% বৃদ্ধি পায়। অর্থাৎ চিনির যদি আগে দাম P1 থাকে, নতুন দাম P2, আমি ধরে নিচ্ছি আগের দাম 100 টাকা, এখন 135 টাকা হয়ে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে। 5 দিয়ে কাটলে এটা 20, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 27। অর্থাৎ আগে যদি 20 টাকা থাকতো, তাহলে এখন 27 টাকার চিনি হয়ে গেছে, 27 টাকা পার কেজি। এবার আমাকে বলেছে, এখানে কিন্তু দেখো বলে দিয়েছে খরচ কিন্তু সেম না, খরচের পরিবর্তন হয়েছে। খরচ 8% হয়ে গেছে, অর্থাৎ বেড়ে গেছে 8%। অর্থাৎ আগে যদি খরচ 100 টাকার হতো, এখন 108 টাকার খরচা হচ্ছে। ঠিক? আচ্ছা, কাটাকাটি করলে কত আসছে আমার? এটা আসবে আমার 25 ভাগ 27। তার মানে আগের খরচা যদি 25 টাকার হয়, তাহলে নতুন খরচা হচ্ছে 27 টাকা। ঠিক আছে? এইবার একটা জিনিস দেখো, আমি এর আগের একটা অঙ্ক করাতে গেলে একটা জিনিস দেখেছিলাম, E1 বাই E2 সমান সমান পাচ্ছি P1 বাই P2 গুণ C1 বাই C2। ঠিক? তাহলে এখান থেকে বলতে পারি যে C1 বাই C2 সমান সমান, তাহলে P1 বাই P2 এখানে ভাগ হয়ে যাবে,
অর্থাৎ E1 গুণ P2 হয়ে যাবে, P1 বাই P2 উল্টে যাচ্ছে, আর E2 গুণ P1। ঠিক E1 বাই E2 মানে হচ্ছে 25 বাই 27। আচ্ছা, P2 বাই P1 মানে হচ্ছে 27 বাই 20। তাহলে 27 আর 27 কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে 4। তাহলে C1 বাই C2 এটা হচ্ছে 5 বাই 4। অর্থাৎ আগে 5 ইউনিট যদি তারা কনজিউম করতো, এখন সেটা কমে গিয়ে 4 ইউনিট হচ্ছে। আমাকে সেটাই বলেছে কত পার্সেন্টেজ কমে যাচ্ছে সেটা বের করতে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ না, কত কেজি কমছে, এখান থেকে আমি পার্সেন্টেজটা বের করতে পারি। আচ্ছা, পার্সেন্টেজ বের করার কোনো প্রয়োজনই নেই। এখানে দেখো আমাকে বলে দিয়েছে আগের মাসে তারা 20 কেজি চাল কিনতো, অর্থাৎ 5-এর সমান সমান যদি 20 কেজি হয়, 4-এর সমান সমান কত সেটাই বের করতে বলেছে। এখানে 4-এর সমান সমান বের করতে বলেনি, বের করতে বলেছে কতখানি কমেছে। এখানে কমেছে কত, 1 ইউনিট। তাহলে 5-এর সমান সমান যদি 20 হয়, 1 ইউনিটের সমান সমান তাহলে 4 কেজি। ঠিক 20 ভাগ 5 অর্থাৎ 4 কেজি। অপশন ডি আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আজকের আরেকটি কনসেপ্ট পড়ব, সেটা হচ্ছে ট্যাক্স, কর। ঠিক আছে, ট্যাক্স জিনিসটা কি? ধরে নাও তুমি 1 লাখ টাকা তুমি ধরে নাও পাচ্ছ, মাসে 1 লাখ টাকা কামাই করো। আজকে যদি তোমরা এসএসসির এক্সাম ক্র্যাক করো, তাহলে 70-80 হাজার, অনেক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কিন্তু 1 লাখ টাকারও তোমার স্যালারি জব আছে। ঠিক আছে, তো ধরে নাও তোমরা ওরকম একটা এক্সাম ক্র্যাক করে ফেলেছো এবং তোমরা 1 লাখ টাকার বেতন পাচ্ছ। এইবার তোমাকে বলা হয়েছে যে এই 1 লাখ টাকার উপরে তোমার 5% ট্যাক্স কাটবে। অর্থাৎ 1 লাখ টাকার 5% কাটবে তোমার। 1 লাখ টাকার 5% কি হচ্ছে? 1 লাখ টাকার 5% গিয়ে দাঁড়াচ্ছে 5,000। ঠিক আছে, তাহলে তোমাকে কতখানি কর দিতে হচ্ছে? 5,000-এর কর। দেখো এই ফর্মুলাটা কিন্তু ওটাই লেখা আছে যে ট্যাক্স তোমার কর কত, সেটা হচ্ছে আয় 1 লাখ টাকা গুণ করের হার, সেটা হচ্ছে 5%। তাহলে তুমি এখান থেকে কতখানি ট্যাক্স দিতে হচ্ছে সেটা পেয়ে যাচ্ছ। এবার ট্যাক্স কেটে নেওয়ার পরে তোমার হাতে কত টাকা থাকছে সেটা কিভাবে বের করবে? নেট ইনকাম, অর্থাৎ নেট আয় কি হচ্ছে? তোমার যে পুরো আয় সেটা হচ্ছে 1 লাখ টাকা, তার থেকে তুমি যে কর দিচ্ছ, ট্যাক্স দিচ্ছ, সেটা বাদ দিয়ে দাও। অর্থাৎ তোমার হচ্ছে 95,000, 95,000 তোমার নেট ইনকাম। অর্থাৎ তুমি এটা হাতে এই টাকাটা পাচ্ছ ট্যাক্স কেটে নেওয়ার পর। ঠিক আছে, এই সেম আমরা যে আগের টপিকটা করেছিলাম, যেরকম কনজাম্পশন আর প্রোডাক্ট আর প্রোডাক্ট বলছি, প্রাইস আর কনজাম্পশনের যে অঙ্কগুলো যেভাবে করেছিলাম, আর তারপরে ইনকাম আর এক্সপেন্ডিচারের যে অঙ্কগুলো করেছিলাম, একই ধরনের ফর্মুলা, একই ধরনের অঙ্ক এখানেও আসবে। আমরা 2-3টা ট্যাক্সের অঙ্ক দেখে নিই এই একই কনসেপ্ট ইউজ করে। ঠিক আছে, তাহলে তোমাদের এই কনসেপ্টটা, এই ফর্মুলাটা আরো ক্লিয়ার হবে। তোমরা কিন্তু একটা জিনিস, আমি যখনই এই যে এক একটা ফর্মুলাগুলো দেখাচ্ছি, সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই খাতায় নোট করে রাখবে, কারণ পরে অঙ্ক করতে কিন্তু তোমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নে কি বলেছে যে গীতা তার আয়ের উপর 10% হারে কর দেয়। ঠিক আছে, কর দেওয়ার হার 10% বৃদ্ধি পায় এবং কর দেওয়ার পর তার নেট ইনকাম, নেট ইনকাম হবে, যাই হোক, নেট ইনকাম 20% বৃদ্ধি পায়। তাহলে গীতার মোট আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে কি বলেছে যে গীতা তার আয়ের উপর 10% হারে কর দেয়। অর্থাৎ গীতার যদি ইনকাম 100 টাকা হয়, তার সে 10% মানে 10 টাকা কর দেয়। তাহলে তার হাতে কত টাকা আসছে? 90 টাকা। ঠিক আছে,
এখানে বলেছে যে 10% বৃদ্ধি পাচ্ছে কি তার করের হার, অর্থাৎ এইটা 10% বেড়ে যাচ্ছে। 10-এর 10% বেড়ে যাওয়া মানে 11 টাকা হয়ে যাওয়া। আর তার নেট ইনকাম সেটাও বেড়ে গিয়ে 20% বেড়ে যাচ্ছে, অর্থাৎ 90-এর 20% বেড়ে যাওয়া। 90-এর 20% বেড়ে যাওয়া মানে এটা হয়ে যাবে 108 টাকা। ঠিক, 90-এর 20% বেড়ে যাওয়া মানে 90-কে 120 ভাগ 100 দিয়ে গুণ করো, মানে হয়ে যাচ্ছে 108 টাকা। ঠিক আছে, এটা 108 টাকা হয়ে যাচ্ছে। এটা যদি 108 টাকা হয়ে যায় আর এটা যদি 11 টাকা হয়ে যায়, তাহলে এটা কত হবে? 108 যোগ 11 অর্থাৎ 119। ঠিক, তাহলে তার ইনকাম কত? 119 টাকা। আগে তার ইনকাম ছিল 100 টাকা, তাহলে কত বেড়েছে? 19 টাকা বেড়েছে। কত টাকার উপরে? 100 টাকার উপরে। তাহলে কত পার্সেন্টেজ ইনকাম বেড়েছে? 19% ইনকাম বেড়েছে। ঠিক আছে, আচ্ছা এইটা তো এইভাবে গেল। আমরা মনে হচ্ছে প্রথম ক্লাসে শিখেছিলাম ডেভিয়েশন। আমরা ডেভিয়েশনকে ব্যবহার করেও কিন্তু এখানে অঙ্ক করতে পারি। আচ্ছা, এটা করার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে তোমরা যদি কনজাম্পশন আর এক্সপেন্ডিচারে কিন্তু ডেভিয়েশন ইউজ করতে পারবে না। কেন? যখনই কোনো তুমি দেখবে যে এরকম গুণ আছে, মাঝখানে গুণ করা আছে, সেখানে কিন্তু ডেভিয়েশন ব্যবহার হবে না। ডেভিয়েশন ব্যবহার তখনই হবে যদি এই ফর্মে থাকে, যোগ বা বিয়োগ ফর্মে থাকে, তাহলেই কিন্তু ডেভিয়েশন করতে পারবে। আমি এই অঙ্কটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো এখানে কি বলেছে যে নেট ইনকাম, সেটা আমি এনআই দিচ্ছি, সমান সমান ইনকাম মাইনাস ট্যাক্স। ঠিক, এখানে আমাকে বলেছে নেট ইনকাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, ইনকামের কতখানি কত পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতে। তাহলে আমি বলতে পারি ইনকাম সমান সমান নেট ইনকাম যোগ ট্যাক্স। ঠিক, আচ্ছা আমাকে বলে দিয়েছে যে ট্যাক্স হচ্ছে 10% অফ ইনকাম, অর্থাৎ ইনকাম যদি 100 হয়, ট্যাক্স আমার 10 টাকা, তাহলে নেট ইনকাম 90 টাকা নিশ্চয়ই। ঠিক, তাহলে নেট ইনকাম আর ট্যাক্সের যে অনুপাত সেটা কি হবে? 9:1। বুঝতে পেরেছো? এবার আমাকে বলেছে নেট ইনকাম কত পার্সেন্ট বাড়ছে? নেট ইনকাম বাড়ছে 20%, অর্থাৎ 20% নেট ইনকাম বাড়ছে। আর ট্যাক্স বাড়ছে আমার 10%। ট্যাক্স বাড়ছে আমার 10%। দেখো ডেভিয়েশনে আমি কি শিখেছিলাম? এই 20%কে আমি লিখতে পারি 10% প্লাস 10%, অর্থাৎ 10% তো মূল্য বাড়ছেই, তার সাথে এই 9 আরো 10% এক্সট্রা বাড়ছে, অর্থাৎ এটা ভাগ এটার অ্যাভারেজ মানে হচ্ছে 9 যোগ 1, তার মানে 10% প্লাস 90 ভাগ 10, অর্থাৎ এটা কাটলাম, আমার উত্তর আসবে 19%। দেখো আমি ডেভিয়েশনকে কিন্তু ব্যবহার করে এখানে অ্যান্সারটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এর জন্যই কি প্রথম ক্লাসটা তোমরা যদি কমপ্লিট করে নাও, তাহলে তোমাদের এই যে এই ক্লাসটিতে ডেভিয়েশন যে তোমরা করলাম, এই ডেভিয়েশন পদ্ধতি ব্যবহার করে যে অঙ্কটা করলাম, এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এর জন্য তোমরা কিন্তু যারা এই ক্লাসটা প্রথম তার মানে এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই সিরিজটা প্রথমবার দেখছো, তারা কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার পরে ক্লাস 1টা গিয়ে নিশ্চয়ই কমপ্লিট করে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে যে একটি পণ্যের উপর কর 14% কমানো হয় এবং এর ফলে ওই পণ্যের ভোগ 10% বেড়ে যায়। ঠিক আছে, তাহলে রাজস্ব অর্থাৎ রেভিনিউ এর উপর এর কি প্রভাব পড়বে সেটা বের করে দাও। আচ্ছা এখানে একটা নতুন কিন্তু তোমাদের কনসেপ্ট জানতে হবে, সেটা কি? ধরে নাও একটি সরকার, তোমার কাছ থেকে সরকার ট্যাক্স নেয়। ঠিক, তুমি ধরে নাও তুমি ধরে নাও চাল নিচ্ছ, কথার কথা বলছি, চালের উপরে ট্যাক্স আছে। এবার তুমি 10 কেজি চাল নিচ্ছ, বলা আছে যে প্রতি কেজি চালের জন্য 1 টাকা করে ট্যাক্স দিতে হবে।
1 টাকা ট্যাক্স পার কেজি চালের উপরে। তাহলে সরকারের কাছে কত টাকা যাচ্ছে? 10 কেজি চাল তুমি কিনছো, 1 টাকা পার কেজি, তাহলে 10 টাকা সরকারের পকেটে ঢুকছে। ঠিক আছে? অর্থাৎ সরকারের রেভিনিউ কত হচ্ছে? 10 টাকা। তাহলে আমি বলতে পারি রেভিনিউ সমান সমান, অর্থাৎ রাজস্ব সমান সমান, এই যে এখানে রাজস্ব সমান সমান ট্যাক্সের টাকা গুণ কতখানি তুমি ভোগ করছো কনজাম্পশন, সেটা। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নে কি বলেছে? এই প্রশ্নে আমাকে বলেছে যে একটি পণ্যের উপর কর হচ্ছে 14% কমানো হয়। যদি ট্যাক্স আগে 100 টাকা নেওয়া হতো, এখন কমে গিয়ে সেটা 86 টাকা নেওয়া হচ্ছে। ঠিক আছে? কাটাকাটি করলে আমার আসছে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে আমার আসছে 43 আর উপরে থাকছে 50। অর্থাৎ আগে 50 টাকা দিতে হতো, এখন 43 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে? ট্যাক্স। এবার বলেছে কনজাম্পশন, অর্থাৎ ভোগ কতখানি বাড়ছে। আগে যদি 100 টাকা 100 ইউনিট বা 100 কেজি ধরে নাও, 100 ইউনিট যদি তারা কিনতো, এখন সেটা বেড়ে গিয়ে হচ্ছে 110। ঠিক আছে? অর্থাৎ 10/11। আচ্ছা, এইখানে দেখো এই ফর্মুলাটা হিসাবে R1 যদি সমান সমান হয় T1 গুণ C1, তাহলে R2 সমান সমান হবে T2 গুণ C2। ঠিক, দুটোকে ভাগ দিলে এটাই আসবে। তাহলে R1 ভাগ R2 সমান সমান হচ্ছে T1 গুণ C1, অর্থাৎ 50 গুণ 10 ভাগ T2 গুণ C2, অর্থাৎ 43 গুণ 11। উপরে থাকছে 500, নিচে থাকছে, তাহলে এটা কত হচ্ছে? 473। ঠিক আছে? এবার আমাকে বলেছে যে কতখানি রেভিনিউ কমেছে, সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে কত কমেছে? এখানে 27 কমেছে, 27 ইউনিট। কত ইউনিটের উপরে? 500 ইউনিটের উপরে। ঠিক, তাহলে কত পার্সেন্টেজ কমেছে? 5, 27 ভাগ 5, অর্থাৎ 5.4। অপশন হচ্ছে সি। 5.4% কিন্তু রেভিনিউ সরকারের খাতায় কম ঢুকছে। ঠিক আছে? আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে যে সুবানি তার আয় 90,000-এর উপর 30% কর দেয় এবং ঋতিকা তার আয় X টাকার উপরে 40% কর দেয়। যদি তাদের দুজনের মোট আয়ের উপর গড় করের হার হচ্ছে 37% হয়, তবে X এর মান নির্ণয় করো। অর্থাৎ শুভানি কত ট্যাক্স দিচ্ছে? শুভানির ট্যাক্স হচ্ছে আচ্ছা, এটা বের করি। শুভানির ট্যাক্স কত? 90,000 গুণ 30%, অর্থাৎ 27,000 তাকে ট্যাক্স দিতে হচ্ছে। আর ঋত্বিকার ট্যাক্স কত? X গুণ 40%, অর্থাৎ 2x/5। ঠিক আছে? আর আমাকে কি বলেছে যে তাদের যে দুইজনের আয় সেটা যোগ করে তার 37% হচ্ছে তারা দুইজন মিলে এতখানি ট্যাক্স দিচ্ছে। ঠিক আছে? দুইজন মিলে এতখানি ট্যাক্স মানে কি? শুভানির 27,000 যোগ ঋত্বিকার 2x/5। ঠিক,
আচ্ছা, এটা আমি তাহলে ইকুয়েশন পেয়ে গেলাম। এটা সলভ করলে আমি x এর মান পেয়ে যাব। এখানে ব্র্যাকেটটা যদি ভেঙে দিই তাহলে আমার এখানে হচ্ছে 37% অফ 90,000, এটা 37% অফ 90,000 প্লাস 37 x বাই 100 সমান সমান 27,000 যোগ 2x বাই 5। ঠিক, এখানে দুটো শূন্য কাটলাম, এখানেও দুটো শূন্য কাটলাম, এখানে আমার আসবে 333 দুটো শূন্য যোগ, আচ্ছা এইখানে আমি 27,000টাকে এইদিকে নিয়ে আসি, আর এখানে 37x বাই 100 সেটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে 27,000, আর এইদিকে চলে গেলে এটা 2x বাই 5 মাইনাস উপরে 37x নিচে 100। ঠিক আছে, তাহলে এখানে আমি পাচ্ছি, এটাকে 100 বানাতে গেলে তাহলে একে আমাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, উপরেও 20 দিয়ে তাহলে গুণ হবে, 20x মাইনাস 37x বাই নিচে 100 সমান সমান এখানে তাহলে 63, তার মানে 6,300। ঠিক আছে, আচ্ছা উপরে আমার থাকছে 3x, নিচে আমার 10 সমান সমান 6,300, এই 3 আর এটা কাটলে 2,100, 10 দিয়ে গুণ করলে, আচ্ছা 100 দিয়ে গুণ, সরি এখানে 100 হবে, 100 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 2,10,000। ঠিক, অপশন সি আমার অ্যান্সার, 2,10,000 এত টাকার হচ্ছে ঋত্বিকার ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরের প্রশ্ন করার আগে আমরা সাকসেসিভ ইনক্রিজ ও ডিক্রিজের কনসেপ্টটা বুঝে নিই। সাকসেসিভ ইনক্রিজ ও ডিক্রিজ মানে কি, পর পর যদি কোনো পার্সেন্টেজ অফ কোনো একটা অঙ্কের এত পার্সেন্টেজ ধরে নাও পরপর বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে, তাহলে সেটাকে আমরা সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ বলি। অর্থাৎ ধরে নাও একটা যদি মান 100 টাকার হয়, একটা জিনিসের মূল্য 100 টাকা, প্রথমে সেটাকে 10% বাড়ানো হচ্ছে, তারপরে সেটাকে 5% বাড়ানো হচ্ছে, তারপরে সেটাকে আবার 10% বাড়ানো হচ্ছে। অর্থাৎ 10% বাড়ানো মানে কি, যদি জিনিসটার মূল্য 100 টাকা হয়, এখন সেটার দাম 110। এটার আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেখিয়েছিলাম 11/10 দিয়ে গুণ করে দেওয়া। ঠিক, আচ্ছা 5% বাড়ানো মানে কি, কোনো জিনিসের দাম যদি 20 টাকা হয়, তাহলে সেটা এখন গিয়ে দাঁড়াচ্ছে 21 টাকা, অর্থাৎ তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর 21/20। দেখো এই অঙ্কটা করতে কিন্তু তোমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর প্রচন্ড ভালোভাবে মনে থাকতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, করতে পারবে না বলতে তোমাদের স্পিড আসবে না। তোমরা যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমাদের এই অঙ্কটাতে স্পিড আসবে। এখনই তোমরা দেখতে পারো, দেখে বুঝতে পারবে কেন আমি এই কথাটা বলছি। আচ্ছা 10% মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 11/10, অর্থাৎ 100 টাকার সঙ্গে যদি 11/10, 21/20 আর 11/10 কে গুণ করি, তাহলে আমার কি আসছে, দুটো 10 কাটলাম, দুটো শূন্য কাটলাম, আচ্ছা এটা আসছে 121 গুণ 21, অর্থাৎ 254.10। ঠিক আছে, তাহলে 100 টাকাটা যদি প্রথমে 10%, তারপরে 5%, তারপরে 10% বাড়ানো হয়, তাহলে সেই টাকাটা গিয়ে দাঁড়াবে 254.10। এইটা করার কয়েকটা ফর্মুলা আছে। এটা তো ধরে নাও আমরা বেসিক নিয়মটা শিখলাম, এটার কয়েকটা ফর্মুলা আছে। ফর্মুলা কি, যদি ধরে নাও একটি মূল্যকে x% বাড়ানো হয় আর তারপরে y% বাড়ানো হয়, তাহলে মোটের উপরে কতখানি বাড়ানো হচ্ছে, সেটাকে আমরা এইভাবে লিখি, x প্লাস y প্লাস xy বাই 100। ঠিক আছে, এটা এতখানি টোটাল বাড়ানো হচ্ছে। আচ্ছা,
যদি x% বাড়ানো হয়, y% বাড়ানো হয়, z% বাড়ানো হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখি? টোটালের উপরে কতখানি বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে x প্লাস y প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ভাগ 100 যোগ এক্স ওয়াই জেড ভাগ 100 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মোটের উপরে মানটা কত বাড়বে বা কমবে যদি প্রথমে x% তারপরে y% তারপরে z% বাড়ানো হয় তো। ঠিক আছে, আচ্ছা যদি ধরে নাও x% বাড়ানো হলো আবার x% কমিয়ে দেওয়া হলো, সেটারও একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে, মনে রাখবে, যদি ধরে নাও x% দিয়ে বাড়ানো হয় আবার একই x% দিয়ে যদি কমানো হয়, তাহলে মোটের উপরে কিন্তু সবসময় লস থাকবে, অর্থাৎ কমে যাবে। কত কমবে? x²/100। এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে ফর্মুলা তোমরা নোট করে রাখো। ঠিক আছে, এই তিনটে ফর্মুলার উপরে কিন্তু অঙ্ক আমি প্র্যাকটিস সেটে করে দিয়েছি। তো তোমরা যারা প্র্যাকটিস সেট করে এসেছো তাদের নিশ্চয়ই এই ফর্মুলাগুলো মনে থাকবে। তোমরা জানো আমি এই প্র্যাকটিস সেটে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা প্র্যাকটিস সেট 2 আর 3 তে করানো হয়ে গেছে। ঠিক? আচ্ছা, এবার আমরা অঙ্কের মাধ্যমে এই ফর্মুলাগুলো এবং কনসেপ্টটা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, করার চেষ্টা করব। দেখো কি বলেছে প্রথম প্রশ্নটায়, যে গ্রামের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 100% বৃদ্ধি পায়। দ্বিতীয় বছরের শেষে গ্রামের নতুন জনসংখ্যা কত তা বের করতে বলেছে। যদি আমার গ্রামের জনসংখ্যা x থাকে, ঠিক আছে, প্রথম বছরে কত 5% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর মনে রাখো 21/20। 10% বৃদ্ধি পাচ্ছে মানে 11/10। ঠিক, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমার 231/200। x এর এত মান, অর্থাৎ তোমার এই x যদি নাও ধরো, ধরে নাও তুমি x না ধরে যদি করো, x ধরার দরকার নেই, তুমি জিনিসটাকে এইভাবে করো যে প্রথম বছরে সেটা 5% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 21/20 হচ্ছে পরের বছর 11/10। তার মানে প্রথম বছরের শুরুতে যদি 20টা লোক থাকতো তাহলে সেটা 21, প্রথম বছরের শেষে 21টা লোক হয়ে যেত। আর দ্বিতীয় বছরের শুরুতে যদি 10টা লোক থাকতো সেটা দ্বিতীয় বছরের শেষে গিয়ে দাঁড়াতো 11টা লোক। ঠিক আছে, তাহলে এই দুটোকে গুণ করে আমি পাচ্ছি কি, এটার মানে হচ্ছে প্রথম বছরের শুরুতে যদি 200টা লোক থাকতো, দ্বিতীয় বছরের শেষে গিয়ে 231টা লোক। তাহলে কতগুলো লোক বাড়ছে? 31টা লোক বাড়ছে। কতগুলো লোকের উপরে 31টা লোক বাড়ছে? 200টা লোকের উপরে 31টা লোক বাড়ছে। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, তার মানে 31/2, অর্থাৎ 15.5% লোক আমার বাড়ছে। ঠিক আছে, এটা আমার উত্তর। আচ্ছা, এবার এটাকে যদি আমি ফর্মুলা ইউজ করে করি, দেখো ফর্মুলাটাতে বলেছিলাম যদি প্রথমে x% বাড়ে আর y% বাড়ে, তাহলে ফর্মুলা হলো x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ভাগ 100। অর্থাৎ এখানে x এর মান কত? x এর মান দিয়ে দিয়েছে 5%, y এর মান কত? 10%, যোগ এক্স ওয়াই অর্থাৎ 5 গুণ 10 ভাগ 100, অর্থাৎ এখানে 15 প্লাস 50/100, এটা হচ্ছে 2, অর্থাৎ 15 প্লাস 0.5 এত। আচ্ছা, এটা কিন্তু পার্সেন্টেজ হবে, হ্যাঁ, লাস্টে পার্সেন্টেজ, মানে 15 প্লাস 0.5% সমান সমান 15.5%। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ফর্মুলা দিয়েও করতে পারি। তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবেই কিন্তু করতে পারো। ঠিক আছে, দুটো প্রসেসই দেখিয়ে দিলাম।
পরের প্রশ্নে কি বলেছে যে একজন দোকানদার একটি পণ্যের দাম 10% বাড়ায় এবং তারপর সেটি 20% লাভে বিক্রি করে। যদি তিনি পণ্যটির 39,930 দামে বিক্রি করে থাকেন তবে পণ্যের দাম কত ছিল তা নির্ণয় করো। এটা তোমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন। যাই হোক, এটাতে যেহেতু পার্সেন্টেজ ব্যবহার হয়েছে, আলাদা কোনো কনসেপ্ট না, এই কনসেপ্টেই ব্যবহার হবে, তার জন্য এই পার্সেন্টেজ আমি দিয়ে দিয়েছি। এটা দেখো কি বলেছে যে একটি জিনিস, সেটা প্রথমে দাম 10% বাড়ছে, অর্থাৎ 100 টাকার জিনিস 110 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে সেই বাড়ানো দামের উপরে আবার সে দোকানদার 20% লাভ করছে, অর্থাৎ 100 টাকার যদি জিনিস থাকতো সে 120 টাকায় বিক্রি করছে। ঠিক, তাহলে দুটো শূন্য কাটলাম, আমার হয়ে গেল 132/100। তাহলে তার লাভের এবার কি বলেছে যে সে যে জিনিসটা বিক্রি করেছে সেটা হচ্ছে 39,930 টাকায়, অর্থাৎ সে যদি জিনিসটা কিনতো 100 টাকায়, সে বিক্রি করছে 132 টাকায়, তাহলে এই 132 টাকারই সমান হচ্ছে 39,930 টাকা। ঠিক, তাহলে 100 টাকার সমান কত সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে 39,930 গুণ 100 ভাগ 132। আচ্ছা, 11 দিয়ে কাটলে, আগে 3 দিয়ে কাটি, 3 দিয়ে হচ্ছে 1 3 3 1 0, আর 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 44। আচ্ছা, 11 দিয়ে কাটলে 4, 11 দিয়ে কাটলে 100, 1210। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি ইয়েতে কাটবো না, আচ্ছা এটাকে দিয়ে কাটি। 4 দিয়ে যদি কাটি তাহলে 3 0 2.5। ঠিক, 100 দিয়ে গুণ করলে তাহলে 30250, তার মানে 30,250। 30,250 এটা আমার উত্তর। তাহলে আমার প্রথমে জিনিসটার মূল্য কত ছিল? 30,250। সেটা বেড়ে গিয়ে সে বিক্রি করার টাইমে তার মূল্য কত হলো? 39,930 টাকা। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নে কি বলেছে, একজন প্রস্তুতকারক একটি পেনের বাক্স 10% লাভে একজন ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করেন। ডিস্ট্রিবিউটর সেই পেনের বাক্সটি 20% লাভে একজন রিটেলারের কাছে বিক্রি করেন এবং এরপর রিটেলার সেই পেনের বাক্সটি 5% লাভে একজন গ্রাহকের কাছে বিক্রি করেন। পেনের বাক্সটির মোট দামের কত শতাংশ বৃদ্ধি হয়েছে তা নির্ণয় করো। অর্থাৎ পেনের বাক্সটা যখন তৈরি হয়েছে তার থেকে ম্যানুফ্যাকচারার 10% বাড়িয়ে ডিস্ট্রিবিউটরকে দিয়েছে। ঠিক, ডিস্ট্রিবিউটর আবার তার 20% বাড়িয়ে রিটেলারকে দিয়েছে, আর রিটেলার যে কাস্টমারকে বিক্রি করেছে 5% বাড়িয়ে বিক্রি করেছে। অর্থাৎ দেখো 10 20 5 তিনবার সাকসেসিভ কিন্তু ইনক্রিজ হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে প্রথমবার 11/10 বেড়েছে, পরের বার 20% মানে 1/5, অর্থাৎ 6/5 বেড়েছে। 5% মানে হচ্ছে 1/20, অর্থাৎ 21/20 বেড়েছে। আচ্ছা, এই দুটোকে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি, এটা 3 এটা 10, অর্থাৎ 500 নিচে, উপরে হচ্ছে 693। কত বেড়েছে? 193 বেড়েছে। কতর উপরে? 500-র উপরে। তাহলে কত পার্সেন্টেজ বেড়েছে?
3 38.6 38.6% বেড়েছে। অপশন সি তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের এখন তার মানে এর মধ্যে তোমাদের পার্সেন্টেজটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এর পরের যে বাকি টপিকগুলো আছে, যেরকম ইলেকশন, তারপরে এরপরে তোমাদের ইলেকশনের কোশ্চেন আছে, এক্সামিনেশনের আছে, সেগুলো তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তোমাদের বেসিকটা অনেকটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলেছে যে একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 33.33 এবং দ্বিতীয় বছরে x% এবং তৃতীয় বছরে 14.28 বৃদ্ধি পায়। যদি শহরের প্রাথমিক জনসংখ্যা 21,000 হয় এবং 3 বছরের শেষে মোট জনসংখ্যা 40,000 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, তোমাদের একটা প্রসেস আমি যদি বা দেখাইনি, এই যে এই অঙ্কটা কিন্তু আমরা মিক্সচার এন্ড এলিগেশন বলে একটা নিয়ম আছে, সেটা দিয়েও করতে পারি। সেটা আমরা পরের যখন চ্যাপ্টার করব, যখন আমরা রেশিও মিক্সচার এন্ড এলিগেশন করব, তখন সেই চ্যাপ্টারে আমরা শিখে সেখানে আমরা দেখব এরকম টাইপের অঙ্ক তাড়াতাড়ি কিভাবে করা যায়। যেরকম প্রথমে 30% আছে, পরেরটা আমার 40% ট্যাক্স নিয়েছে, মোটের উপরে যদি 37% নিয়ে থাকে, তাহলে আমার যে শুভানি আর ঋত্বিকার যে রেশিওটা স্যালারি, সেটা বেরিয়ে যাবে। সেটা কত বেরোবে? এখানে আছে 7 আর এখানে আছে 3। 40 মাইনাস 37 তার মানে 3, 37 মাইনাস 30, হ্যাঁ 37 মাইনাস 30 অর্থাৎ 7। তাহলে শুভানি ইস টু ঋত্বিকার যে স্যালারির যে অনুপাতটা, সেটা হচ্ছে 3:7। 3 এর মান হচ্ছে 90,000, অর্থাৎ 30,000 গুণ করতে হবে। এখানে 7-এর সঙ্গে 30,000 গুণ করে দেবো, তাহলে 2,10,000 আমার উত্তর চলে আসবে। ঠিক আছে, যাই হোক, এটা তোমাদেরকে এখন মাথা ঘামাতে হবে না। এটা মিক্সচার এন্ড এলিগেশনের প্রসেস। এটা আমরা পরের চ্যাপ্টারে রেশিওর পরে আমরা দেখব। ঠিক আছে, এই অঙ্কটাতে চলে আসি। এই অঙ্কটাতে কি বলেছে? দি পপুলেশন অফ টাউন ইনক্রিজেস। আচ্ছা, একটি শহরের প্রথমে 33.33% বাড়ে। টাউনটির পপুলেশন কত বলেছে? 21,000। এখানে কিন্তু আমাকে বলেই দিয়েছে আগে যে 21,000 পপুলেশন আছে। প্রথমে 33.33 বাড়ে, অর্থাৎ 4/3 নতুন পপুলেশন গিয়ে থাকে। আচ্ছা, তারপরে x পার্সেন্টেজ বেড়ে যায়। x পার্সেন্টেজ বেড়ে যাওয়া মানে 100 প্লাস x বাই 100, এটা হচ্ছে এটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর, গুণ 14.28। এটা মানে কি? এগুলো কিন্তু সবগুলোই এই পার্সেন্টেজের মানগুলো, এগুলো কিন্তু সবগুলো তোমাদের ওই টেবিলে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা টেবিলটা নিশ্চয়ই প্রত্যেকদিন সকালবেলা উঠে একবার করে কিন্তু মনে করার চেষ্টা করবে। আচ্ছা, 14.28 এটা হচ্ছে 8/7। এটা সমান সমান কি বলে দিয়েছে? 40,000। ঠিক আছে, তাহলে এখানে আমি দুটো শূন্য কাটি, এখানে দুটো শূন্য, এইটা আর এটা কেটে আমার এখানে আসছে 10। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এখানে আসছে আমার 5,000, সরি 500, আর এখানে আসছে আমার 125, অর্থাৎ x এর মান হচ্ছে 25%। ঠিক আছে, অপশন বি আমার উত্তর 25%। পরের প্রশ্নে কি বলেছে যে এ শপকিপার লিস্ট আ টয়। আচ্ছা সরি, একজন দোকানদার একটি খেলনার দাম তার ক্রয় মূল্যের থেকে 10% বেশি দামে তালিকাভুক্ত করে। ঠিক আছে, এরপর তিনি সেই খেলনাটি একজন ক্রেতাকে 5% ছাড়ে বিক্রয় করেন। তাহলে সেই দোকানদারটি কত শতাংশ লাভ বা ক্ষতি করেছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে সে প্রথমে 10%
বেশি দামে কেনে, বেশি দামে সেটাকে তালিকাভুক্ত করে। অর্থাৎ যদি ১০০ টাকা তার কেনার দাম পড়ে থাকে, সে খেলনাটার গায়ে যে লেখা থাকে সেটাই, সেই মূল্যটা হচ্ছে তালিকাভুক্ত, তবে সেই মূল্যটাই তালিকাভুক্ত করে কত 10% বেশিতে। তা অর্থাৎ ১১০ টাকা খেলনাটির দাম লিখে দেয়। তাহলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আমি দেখে দিয়েছিলাম, 10% বাড়িয়ে দেওয়ার মানে হচ্ছে 11/10 দিয়ে গুণ করা। এরপর তিনি যখন ক্রেতা খেলনাটি কিনতে আসে তাকে 5% ছাড় দেয়। অর্থাৎ 5% মানে 1/20। তাহলে 20-র উপরে 1 টাকা ছাড় দেয়, 19/20 হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখো 19 আর 11 কে গুণ করে আমি পাচ্ছি 209 আর নিচে 200। অর্থাৎ জিনিসটা, খেলনাটার মূল্য যদি 200 টাকা হয়, সে বিক্রি করেছে কততে? 209 টাকায়। 9 টাকা লাভ করেছে কত টাকার উপরে? 200 টাকার উপরে। তাহলে কত পার্সেন্টেজের লাভ? তার মানে 4.5% এর লাভ, প্রফিট। তাহলে আমার অপশন বি উত্তর 4.5% এর প্রফিট। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা, একজন দোকানদার একটি খেলনার তালিকাভুক্ত মূল্য মূল দামের থেকে 20% বেশি রাখলো। ঠিক আছে? এরপর সেই খেলনাটি একজন ক্রেতাকে 20% ছাড়ে বিক্রয় করলো। তাহলে দোকানদারটি কত শতাংশ লাভ বা ক্ষতি করেছে সেটা বের করতে বলেছে। দেখো, এটা কিন্তু ওই যে আমি ফর্মুলাটা যে বলেছিলাম যে x% বাড়ানো হচ্ছে, তারপরে একই x% কমানো হচ্ছে। দেখো এখানেও সেম জিনিস করেছে, যে 20% প্রথমে দাম বাড়িয়ে লিখেছে, তারপরে যখন খরিদ্দার কিনতে এসেছে তখন আবার 20% কমিয়ে দিচ্ছে। তাহলে তোমরা দেখো এটার ফর্মুলাটা যেটা লিখেছিলাম, এই ফর্মুলাটা ব্যবহার করে যদি করে দিই, তাহলে কি আসবে উত্তর? মোটের উপরে সে লস করেছে। সব সময় যদি বাড়ানো হয় একই পার্সেন্টেজ, আবার কমানো হয় একই পার্সেন্টেজ, সব সময় সে লস করবে। অর্থাৎ আমার কিন্তু এইখানে প্রফিটের যে এই অপশন বি আর অপশন সি হবে না, অপশন ডি বা অপশন এ এর মধ্যে উত্তর হবে। আচ্ছা, আমার ফর্মুলাটা কি ছিল? মোটের উপরে কত পার্সেন্টেজ লস করবে সেটা হচ্ছে -x²/100। এখানে x মানে হচ্ছে 20, তাহলে x² মানে 20 গুণ 20 ভাগ 100, মাইনাস হবে এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে -4%। তাতে 4% সে লস করেছে। অপশন ডি অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই প্রশ্নটা দেখো কি বলেছে, 2 সাকসেসিভ পার্সেন্টেজ অর্থাৎ 25% করে পরপর দুইবার হ্রাস হলে যে মোট পরিবর্তন হয় তা 25% করে পরপর দুইবার বৃদ্ধি হলে যে মোট পরিবর্তন হয় তার থেকে কত শতাংশ কম। অর্থাৎ 25% পরপর আমি দুইবার বাড়ালাম, ঠিক আছে, আর 25% পরপর দুইবার কমালাম। তাহলে এইটার যে মূল্যটা হবে সেটা এই মূল্যটা থেকে কত শতাংশ কম সেটাই বের করতে বলা হয়েছে। তোমরা এটার কিন্তু সলিউশনটা করে উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কি এসেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস তোমাদের এখানেই শেষ করা হচ্ছে। তোমাদেরকে কিন্তু যেরকম আগেও বলে এসেছি যে এসএসসির ব্যাচ এটা স্টার্ট হয়ে গেছে। এটা এসএসসি আরআরবি সিরিজ, এটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের এসএসসি আরআরবি সিরিজ পার্সেন্টেজের ক্লাস 2 চলছে। ঠিক, এছাড়াও তোমাদের জিকে জিএস ক্লাস, রিজনিং এবং ইংলিশ ক্লাস নেওয়া হবে আমাদের এই এসএসসির ফ্রি ব্যাচ সিরিজটাতে, আরআরবির ফ্রি ব্যাচ সিরিজটাতে। এটা টোটালি ফ্রি অফ কস্ট, কোনো মূল্য লাগবে না। আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা কোর্স করা আছে, প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমাদের জিকে জিএস এর এমনিতেও এখন জিকে জিএস বুস্টার সিরিজ চলছে এবং প্র্যাকটিস সেটও চলছে রিজনিং এর। তো তাছাড়াও তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড তো আমি ক্লাস 2 নিলামই, এরপরে আরেকটা পার্সেন্টেজের ক্লাস হবে, ইংলিশের ব্যাচও স্টার্ট হবে তোমাদের ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু পুরো
ব্যাচ ফুল দমে আমরা স্টার্ট করে ফেলবো। তো তোমাদের প্রিপারেশনও ওই ফ্লোতে তোমরা নিশ্চয়ই স্টার্ট করে দিও, কারণ টাইম কিন্তু বেশি নেই। 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের এবার এক্সাম ক্র্যাক করতে হবে। আর তার জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। সেখানে আমাদের এই যে আজকে যে ক্লাসটা করালাম সেটার পিডিএফ এবং পার্সেন্টেজ কমপ্লিট করার পরে আমি চেষ্টা করব 100টা থেকে 200টা কোশ্চেন বানিয়ে তার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এসএসসির যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য আলাদা একটা ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছি সেটাতে। আর সেটাতে তোমরা প্র্যাকটিস করতে পারবে। সেটাতে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সব ইম্পর্টেন্ট টাইপগুলো রয়েছে, যেগুলো আজকে আমরা ক্লাসে পড়েছি সেই টাইপের উপরে আরো অনেক কোশ্চেন রয়েছে। তাই তোমরা কিন্তু নিশ্চয়ই টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে ফেলবে। আর তোমাদের তাছাড়াও যদি কোনো ডাউট থাকে, অসুবিধা থাকে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আর তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। আর অসুবিধা থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে যে কি ডাউট আছে। আমি চেষ্টা করব সেটা সলভ করার। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো। ঠিক আছে? থ্যাংক ইউ।